আমার হিয়ার মাঝে। লেখনীতে প্রহর চৌধুরী। ও 6 থেকে 10। হিয়াকে আজ 3 দিন পর বাড়ি আনা হয়েছে। মেয়েটার চোখমুখ শুকিয়ে গেছে। চোখ লাল হয়ে থাকে সব সময়। সব সময় পরিপাটি হয়ে থাকা হিয়া আজ একটুও পরিপাটি নেই। ডাক্তার জানিয়েছেন ওকে সাইকিয়াট্রিস্ট দেখাতে। নিয়মিত সাইকিয়াট্রিস্ট দেখালে ধীরে ধীরে ও স্বাভাবিক জীবনে ফিরে আসবে। ওকে বাড়িতে এনে সোফায় বসানো হয়েছে। এখন আর কান্নাকাটি করছে না। আর না পাগলের মতো চিৎকার চেঁচামেচি করছে। শান্ত হয়ে গেছে, একদম শান্ত। আশ আর ঋষভ বসে আছে হিয়ার মুখোমুখি। রিনভি রুয়েশ নিজেদের বাসায় গেছে। ঋষভের খুব খারাপ লাগছে হিয়ার জন্য। বেচারি। হিমা মেয়েকে বসিয়ে কিছু খাবার খাওয়াচ্ছেন। মেডিসিন আছে ওর। ঋষভ হিয়াকে বলল, তুই দ্রুত সুস্থ হয়ে উঠো হিয়া। আমরা সবাই এবার নায়াগ্রা দেখতে যাব। আর ওখানে কিছু দিন থাকব। যাবি তো আমাদের সাথে? হিয়া কোনো উত্তর দিন না। চুপচাপ খাওয়া শেষ করে উপরে চলে গেল। হিমাও যে ওকে শুইয়ে দিল। যতক্ষণ না হিয়া ঘুমালো ততক্ষণ ও বসে থাকল। হিমা চলে যেতেই হিয়া চোখ খুলে তাকালো। চোখের পানি ফেলে বলল, ঋদ্ধ, তোমাকে পাওয়ার যুদ্ধে আমি এক দক্ষ সৈন্য ছিলাম। কিন্তু তোমাকে পেয়ে গেল এমন একজন যে কখনো তোমাকে পাওয়ার জন্য যুদ্ধেই নামেনি। বালিশে মুখ গুজে কান্না করতে করতে আবার ও বলল, দোয়া করি তোমাদেরও একটা হিয়া হোক। সেই হিয়ার জীবনেও একটা ঋদ্ধ আসুক, আর সেই ঋদ্ধকে কোনো এক রীতি নিয়ে যাক। এই হিয়া যেমন কষ্ট পাচ্ছে, দোয়া করি তোমাদের হিয়াও যেন তেমনই কষ্ট পায়। তখন বুঝো মন ভাঙা কষ্ট কতটা তীব্র হয়। বলি চোখ বন্ধ করে রাখে ও। বন্ধ করার চোখ দিয়েও অঝরে অশ্রু গড়িয়ে পড়ল। রিজি বসে আছে ঋদ্ধর ঘরে। ও অনেক আগেই এই ঘরে এসেছে। রিজি এখন অনেকটাই অসুস্থ। মাত্র 3 মাসে এত অসুস্থ। না জানি পরে কত অসুস্থ হবে। ঋদ্ধ পাশে বসে রিধিকে আঙুর ফলের খোসা বেছে দিচ্ছে। তার ভেতরে ঘরে ঢুকল রাবিয়া। ওদের এমন ভাবে বসে থাকতে দেখে তিনি বললেন, বাহ, এখানে তো সেবার যত্ন চলছে। ভালো। আচমকা আওয়াজ পেতেই ঋদ্ধ উঠে দাঁড়ালো। রিধি মাথা নামিয়ে নিল। রাবিয়া বললেন, তোরা এখানে যত্ন যত্ন খেলা করছিস। আর ওইখানে একটা মায়ের সন্তান শ্বাস নিতে পারছে না। হাসপাতালের বিছানায় শুয়ে পাগলের মতো কান্নাকাটি করছে। লজ্জা করে না তোদের? একটা মায়ের হায় অনেক ভয়ঙ্কর। রিধি, কি ভেবেছিস বাচ্চা নিয়ে স্বামী নিয়ে সুখে থাকবি? পারবি না। একটা মায়ের আর্তনাদ, হায় সব শেষ করে দিবে। আজ হিয়া যেমন হাসপাতালের বেডে শুয়ে বলছে ওর কষ্ট হচ্ছে। একদিন এই আর্তনাদ তুইও করবি। না পাওয়ার যন্ত্রণা নিয়ে মেয়েটা যেমন ছটপট করছে, একদিন তোরাও একইভাবে ছটপট করবি। মনে রাখিস, আল্লাহ ক্ষমা করবে না তোদের। ক্ষমা করবে না। মায়ের কথায় রিধি ছলছল চোখ নিয়ে তাকালো। ঋদ্ধ ধীর গলায় বলল, হিয়ার কি হয়েছে ছোট মা? প্রত্যাচ্ছিলের হাসি দিয়ে রাবিয়া বললেন, আল্লাহ যদি ক্ষমা করতেন, তাহলে আমি নিজ হাতে তোদের এই সন্তানকে হত্যা করতাম। রিধি আর্তনাদ করে বলল, মা। রাবিয়া রাগী চোখে বললেন, যে সন্তান জন্মের আগেই তার মৃত্যু নিয়ে এত ভয় পাচ্ছিস, চিন্তা কর তাহলে এই মৃত্যু যন্ত্রণা নিয়ে মেয়েটা কেমন করে বেঁচে আছে। আপা প্রতিনিয়ত মেয়ের যন্ত্রণা নিজ চোখে দেখছেন। কতটা স্বার্থপর তোরা। নিজেদের সুখকে বেছে নিয়ে অন্য একটা মেয়েকে মৃত্যু যন্ত্রণার দিকে ঠেলে দিলি। ঋদ্ধ সমান কষ্ট নিয়ে বলল, আমি হিয়াকে কষ্ট দিতে চাইনি ছোট মা। চুপ থাক, একদম চুপ। এখনো এই মুখে এই কথা বলতে লজ্জা লাগে না? শোন, আমার সাধ্য থাকলে এই বাচ্চাকে আমি নিজ হাতে হত্যা করতাম। এই বাচ্চা অবৈধ। ইসলামে বলা হয়েছে মা বাবার অনুমতি, ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করা বিয়ে আল্লাহ কবুল করেন না। বৈধ হয় না এই সেসব বিয়ে। আর এখানে তো তোরা কেউ আমাদের জানাসি না। দোয়া করিস তোদের এই পাপের ফল যেন এই বাচ্চা না পায়। বাপ মায়ের কর্মফল কিন্তু সন্তানের ওপর পড়ে। দোয়া করিস তোদের এই বাচ্চার জন্য। বলি ঘরে থেকে বেরিয়ে গেলেন রাবিয়া। হিয়ার ঘরে বসে আছে রিনভিরা। ওকে আজ বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছে। রুয়াসের একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে একটা ক্লাবে। রিনভি একটা অফ শোল্ডার মিনি ড্রেস পরেছে। হাঁটুর ওপরে পরে আছে ড্রেসটা। সাদা রঙের ড্রেসটা ওকে রুয়াস গিফট করেছে। শুধু রিনভিকে না, হিয়াকেও গিফট করেছে। হিয়া এখন চেঞ্জিং রুমে আছে।
আর ওর বিছানায় বসে আছে ওরা সবাই। রিংভির সাথে ম্যাচ করে রুয়াস হোয়াইট শার্ট আর হোয়াইট প্যান্ট পরেছে। পুরাই ফর্মাল লুক। আশ পরেছে একদম ব্ল্যাক। ইন করে পরা ব্ল্যাক শার্টের বুকের কাছের 3টে বোতাম খোলা। তার দরুন বুকের অনেকটা দৃশ্যমান হয়ে আছে। আশের পুরাই ড্যাশিং লুক। আর ঋষভ একটা লেদার জ্যাকেট পরেছে জিন্স প্যান্টের সাথে। হিয়াকে জোর করেই রেডি হতে পাঠিয়েছে ওরা। রিংভি বিছানায় বসে ফোন খাচ্ছে। আর আশ টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রুম থেকে হিয়া বের হলে সবার আগে আশ নোটিস করল ওকে। হিয়া ফুল স্লিভ ব্ল্যাক লং বডিকন ড্রেস পরেছে। অসম্ভব সুন্দর লাগছে ওকে দেখতে। আশ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে তারপর চোখ ঘুরিয়ে নিল। ঋষভ হিয়াকে দেখে বলল, ওয়াও হিয়া, দারুণ লাগছে তোকে। ঋষভের কথায় সবাই ফিরে তাকালো ওর দিকে। হেসে রুয়াস বলল, আই নিউ দ্যাট। হার্টকে এই ড্রেসে দারুণ লাগবে। তোমাকে বলেছিলাম নারিন। রিংভি কোনো প্রতিউত্তর না দিয়ে হিয়াকে নিয়ে আসল ড্রেসিং টেবিলের সামনে গেল। ওকে চেয়ারে বসিয়ে রিংভি বলল, এখন শুধু হালকা টাচ আপ দিলেই আরো সুন্দর লাগবে। রিংভি ওর মতো হেয়ার স্টাইল করে দিল হিয়াকে। মাঝ বরাবর সিথি করে চুলগুলো হালকা কাল করে দিল। রেডি করার পর যেন ওকে আরো সুন্দর লাগছে। নাইট ক্লাবে গেট দিয়ে ঢুকছে না রিংভি আর রুয়াস। হাত ধরে একদম ফর্মাল ভাবে। ঋষভের এর হাত ধরে হিয়া ঢুকছে না। আশ প্যান্টের পকেট হাত ঢুকিয়ে ওদের পেছনে পেছনে ঢুকল। রুয়াস যে হাত করল তার ফ্রেন্ডকে। হিয়া বহু বছর এভাবে আসে না বিধায় অস্বস্তি হতে লাগলো ওর। যেটা বুঝতে পেরে আশ ওর পাশে এসে দাঁড়ালো। রিংভি রুয়াসের ফ্রেন্ডদের সাথে কথা বলছে। আশ ওয়েটার থেকে হিয়ার জন্য একটা জুস নিয়ে ওকে দিল। হিয়া জুস খেতে লাগলো। আর ঋষভকে খুঁজতে লাগলো। কিন্তু ঋষভকে আজ দেখে কে ওয়াইন থাকায় সে ওয়াইন খেতে ব্যস্ত। রুয়াস ওয়াইন খাচ্ছে। রিংভিকে ওয়াইন অফার করলে ওর সৌজন্যতার জন্য হাতে ওয়াইনের গ্লাস রাখলো বাট খেল না। আস্তে আস্তে পার্টি আরো জমকালো হলো। মানুষের সমাগম ও বেশি হতে শুরু করলো। ধীমে আওয়াজে ডিজে অন দ্য ফ্লোর গান বাজাতে লাগলো। সবাই যে যার মতো ডান্স শুরু করলো। ঋষভ ও ড্রিঙ্কস নিয়ে নাচা শুরু করলো। রুয়াস রিংভিকে ধরে ডান্স করছে। যেটা এনজয় করছে হিয়া। ভালোই লাগছে ওর। ঋষভ আর রুয়াস মাত্রাতিরিক্ত ড্রিঙ্কস করায় এখন মাতালের মতো ডান্স করছে। যেটা থামানোর চেষ্টা করছে রিংভি। কিন্তু রিংভি থামাতে যেতেই রুয়াস ওকে নিয়ে কাপল ডান্স শুরু করলো। আর ঋষভ হাত তালি দিতে লাগলো। রিংভি বারবার রুশ স্টপ ইট বলে থামাতে চাইল কিন্তু উল্টো রুয়াস রোমান্টিক কাপল ডান্স শুরু করলো। ক্লাবের বেশিরভাগেরই এই অবস্থা। অ্যাডাল্টদের পার্টি হলে ওয়াইন থাকবেই। আচমকা আশের কল আসায় ওহিয়াকে রেখে একটু মিউজিক থেকে দূরে যেয়ে কথা বলার চেষ্টা করল। তখনই শুরু হলো এক ঝামেলা। এক ছেলে ড্রিঙ্কস করে অন্য জনের গার্লফ্রেন্ডকে কিস করেছে। এইটা নিয়েই ঝামেলা শুরু করেছে সেই মেয়েটার বয়ফ্রেন্ড। সে মারধর শুরু করেছে ওই মাতাল ছেলেটাকে। মাতাল ছেলেটার ফ্রেন্ড গ্রুপ ও মারধর শুরু করলো। দুই গ্রুপ মারামারিতে যুক্ত হতেই বড়সড় একটা ঝামেলা তৈরি হলো। আচমকা একটা ছেলে ওয়াইনের বোতল ছুঁড়ে মারল আরেকটা ছেলের দিকে। ছেলেটি মাথা নিচু করে নিজেকে বাঁচালো। কিন্তু বোতলটা তখন হিয়ার দিকে আসল। আচমকা এমন হওয়ায় ও নড়তে ভুলে গেল। আর হাত দিয়ে মুখ থেকে ভয়ে চোখ খিচিয়ে বন্ধ করে ফেলল। খুব জোরে বোতলটা কোথায় লেগে ভেঙে গেল শব্দ করে। হিয়ার ওপর কারোর গরম নিঃশ্বাস আছড়ে পড়ল। হিয়া কোনো ব্যথা না পাওয়ায় চোখ খুলতেই দেখল ওর সামনে আশ দাঁড়িয়ে আছে। মাথাটা হালকা নিচু করে ওর দিকে ঝুঁকে আছে। অসম্ভব রেগে আছে ও। চোখ ভয়ঙ্কর ভাবে লাল হয়ে আছে। ভয়ে হিয়ার তখনও হৃৎপিণ্ড লাফাচ্ছিল। শ্বাস প্রশ্বাস উঠা নামা করছিল। আশ কথা শেষ করে আসতেই দেখতে পায় মারামারি শুরু হয়েছে। রুয়াসকে খুঁজতে লাগলো ও আগে। রুয়াসকে পেতেই ও স্বস্তির শ্বাস ফেলল। আচমকা দেখল হিয়ার দিকে বোতল আসতেই ও ছুটে এসে হিয়ার সামনে এসে ওকে বাঁচাতে চাইল। হিয়ার সামনে আসায় বোতলটা আশের পিঠে লেগে ভেঙেছে। হিয়া আশের দিকে তাকাতেই আশ বলল, আর ইউ ওকে? হিয়া ওপর নিচ মাথা নাড়িয়ে বলল হ্যাঁ। সাথে সাথে হিয়াকে রেখে আশ ক্ষিপ্র গতিতে এগিয়ে গেল ছেলেটির দিকে যে বোতল ছুঁড়ে মেরেছিল। আশ যে এই ছেলেটিকে একটা ঘুষি মারল। মুহূর্তের মাঝে ছেলেটি ফ্লোরে পড়ে গেল। আশ পরে যাওয়া ছেলেটির ওপর বসে একের পর এক ঘুষি মারতে লাগলো কোনো থামাথামি ছাড়া।
এভাবে মারা দেখে হিয়া ভয় মুখে হাত চেপে রাখল। আশ রেগে একাধারে ছেলেটিকে মারতে থাকায় সবাই ভয়ে চুপ করে দাঁড়িয়ে পড়ল। হিয়া আর রিনভি দৌড়ে যে বাহু ধরে আটকাতে লাগলো আশকে। হিয়া ওর হাত টেনে উঠাতে উঠাতে বলল, অ্যাশ স্টপ ইট, মারা যাবেও, প্লিজ স্টপ ইট। রিনভিও একইভাবে বলল, ব্রাদার প্লিজ স্টপ, ছাড়ো ও মারা যাবে। বলিষ্ঠবান আশকে কোনোভাবে থামাতে পারল না হিয়া বা রিনভি। শেষমেশ কিছু ওয়েটার এসে আশকে টেনে তুলল। মার খাওয়া ছেলেটি রক্তাক্ত হয়ে সেন্সলেস হয়ে গেছে। আশকে তবুও থামানো যাচ্ছে না। রিনভি হাত ধরে শান্ত হতে বলল। হিয়া তো ওর সামনে দাঁড়িয়ে ওকে শান্ত হতে বলল। ততক্ষণে ক্লাবের ম্যানেজার এসে থামালো সবকিছু। ছেলেটির ফ্রেন্ডরা ছেলেটিকে নিয়ে বাইরে বেরোতে লাগলো। আশ সেদিকে তাকিয়ে বলল, ফেস সিয়েন্ট। গালি দিয়ে আশ ঋষাব আর রুয়াসের দিকে তাকালো। মাতাল ঋষাব রুয়াসের সেই তাকানোয় হাতটা খাঁচা ছাড়া হয়ে গেল। গাড়ির ব্যাক সিটে বসে আছে হিয়া আর রিনভি। দুজনেরই চেহারায় স্পষ্ট দুশ্চিন্তা। আর দুজনেই গাড়ির কাজ ভেদ করে বাইরে তাকিয়ে আছে। ড্রাইভার সিটে আশ রেগে বসে আছে। বাইরে বেঞ্চে ঋষাব আর রুয়াস বসে আছে। তুষার পড়ছে খুব। দুটোই শীতে কাঁপছে। ওদের জ্যাকেট আশ গাড়ির ভেতরে রেখে দিয়েছে। কিন্তু ওদের আসতে দেয়নি। মাতলামো ভাব অনেকটাই কমেছে ওদের। কিন্তু একেবারে থামেনি। একসময় রুয়াস আর সহ্য করতে না পেরে হেলেদুলে এসে গাড়ির কাছে নক করল। সাথে সাথে আশ দরজা খুলে বেরিয়ে ঘুষি মারল রুয়াসের মুখে। আচমকা আঘাতে টালমাটাল হয়ে নিচে পড়ে গেল। ভয়ে ঋষাব মেয়েদের মতো মুখ চেপে ধরল। হিয়া রিনভি দুজনেই গাড়ির থেকে নেমে গেল। রিনভি যে রুয়াসের কাছে গেল। হিয়া আর ও মিলে দাঁড়ান করালো রুয়াসকে। আশ কপালের দু আঙ্গুল চেপে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। আশপাশের একটা শপ থেকে লেমন জুস নিয়ে আসল। রুয়াস আর ঋষাবকে হিয়ারা বেঞ্চে বসিয়ে রেখেছে। আশ এসেই জুস দিল ওদের। ওরা খাওয়ার পর আরও একটু ঠিক হলো। আশ ওদেরকে ধরে গাড়ির ব্যাক সিটে বসালো। ওদের সাথে পেছনে রিনভি বসল। আর হিয়া আশের পাশের সিটে। ঋষাব আর রুয়াস দুটোই ঘুমিয়ে পড়েছে। আশ গাড়ি স্টার্ট দিতেই হিয়া বলল, অ্যাশ আমরা কোথায় যাচ্ছি? আমাদের ফার্ম হাউসে। হালকা রাগান্বিত কণ্ঠে বলল আশ। এখনও পুরোপুরি রাগ কমেনি ওর। হিয়া অবাক হয়ে বলল, কিন্তু ওখানে কেন? আশ এবার ওর দিকে তাকিয়ে একটু কাছে যেয়ে বলল, তোমার প্রাণপ্রিয় ভাই, বন্ধুকে এই শীতে বাইরে বের করে দিলে তুমি খুশি হবে। হিয়া ঠোঁট ফুলিয়ে বলল, আমি কেন খুশি হব? ড্যাড আর হারিস আঙ্কেল ওদের ড্রিঙ্কস করা দেখলে বাড়ি থেকে আজীবনের জন্য বের করে দিবে। তার থেকে আজকে ওখানে থাকায় ভালো। আশের কথায় হিয়াও বুঝদারের মতো মাথা নাড়ালো। আশরা পৌঁছালো ওদের ফার্ম হাউসে। জনসমাগম স্থলের থেকে একটু দূরে নীরবতা ঘেরা একটা ডুপ্লেক্স বাড়ি। আশ গাড়ি থেকে নেমে ঋষাবকে ধরল। আর হিয়ারা রুয়াসকে ধরল। পাসওয়ার্ড দিয়ে ভেতরে ঢুকলো ওরা। আশ নিচের একটা রুমে নিয়ে গেল ওদের। বিছানায় শুয়ে পায়ের থেকে জুতা খুলে দিল। তারপর ব্ল্যাঙ্কেটটা গলা জড়িয়ে দিল। রুয়াসকেও একইভাবে শুয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। হিয়াদের একটা রুম দেখিয়ে আশ উপরে নিজের রুমে চলে গেল। অনেক টায়ার্ড থাকায় রিনভি হিয়া ওদের জন্য দেখানো রুমে চলে গেল। রাত পেরিয়ে প্রায় ভোর হয়ে গেল, এখনো বাইরে অন্ধকার। হিয়ারা একে তো ক্লাব থেকে দেরি করে বেরিয়েছে, তার ওপর এখানে আসতে 2.5 ঘন্টা লেগেছে। রিনভি ঘুমিয়ে গেছে, কিন্তু হিয়ার ঘুম আসছে না। ওর যে চোখের ঘুম কেউ কেড়ে নিয়েছে। আচমকা একটা কথা মনে আসতেই তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেল হিয়া। আশ নিজের বেডে বসে শার্টের বোতাম খুলতে লাগলো। তখনই ওর রুমে হিয়া কোনো শব্দ না করেই ঢুকল। আশের রুমের দরজা ভেজানো ছিল বিধায় হালকা করে হিয়া দরজাটা খুলে ফেলল। আশ ততক্ষণে শার্ট খুলে বেডে রাখল। হিয়া তাকিয়ে দেখল আশের পিঠে কেটে গেছে অনেকটা। কয়েকটা জায়গায় কেটে রক্ত শুকিয়ে গেছে। তখন বোতল ভেঙে এভাবে কেটে গেছে ওর। ব্ল্যাক শার্ট পরায় রক্ত বোঝা যায়নি। আর তারপর যা কাণ্ড হয়েছিল, তাতে এই কথাটা বেমালুম ভুলে গেছিল সবাই। জোরে কাচের বোতল পিঠে ভেঙে গেলে পিঠ তো কাটাবেই। কি সমস্যা? আশের ভারী কণ্ঠে হিয়ার ধ্যান ভাঙল। হিয়া বলল, অ্যাশ, তুমি কি করে বুঝলে আমি এসেছি? তুমি তো এদিকে ফিরেও তাকাওনি। আর না আমি কোনো শব্দ করেছি। কিভাবে জানতে পারলে?
হিয়ার কথার জবাব দেওয়া প্রয়োজন বোধ করল না আশ। বেড থেকে উঠে ফার্স্ট এড নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। উত্তর না পেয়ে হিয়া বলল, আমি ভেতরে আসতে পারি? হুম। ছোট উত্তরে জবাব দিল আশ। হিয়া যে ওর সামনে দাঁড়িয়ে বলল, দাও, আমার কাছে দাও, আমি করে দিচ্ছি। নো নিড। আশের স্বল্প কথায় মেজাজ খারাপ হলো হিয়ার। আশকে এক প্রকার জোর করতে লাগলো ও। কিন্তু আশের সম্মতি না থাকায় ও 1 ইঞ্চিও নড়াতে পারল না ওকে। না পেরে হিয়া ঠোঁট ফুলিয়ে বলল, এমন কুমিরের মতো শক্তি বানিয়েছ কেন? নিজের বাহুতে কাউকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখার জন্য? বিড়বিড় করে বলা আশের কথা বুঝতে না পেরে হিয়া বলল, কি বিড়বিড় করছো? কিছু না। তুমি হঠাৎ এখানে কেন? মেডিসিন বের করতে করতে আশ বলল। হিয়া ওর দিকে তাকিয়ে বলল, তোমার কোথাও কেটে গেছে কিনা দেখতে এসেছিলাম। দেখা হয়েছে, এবার যাও। আশের কথায় ক্ষেপে হিয়া বলল, হাও রুড। অ্যাশ, তুমি অনেক বাজে হয়ে গেছো। আচ্ছা। হিয়া ক্ষেপে বলল, কি আচ্ছা? ওকে যাও, এখন আমি ঘুমাবো। আশ রাশভারী কণ্ঠে বলে উঠল। হিয়া আশের হাত ধরে বলল, আগে তোমাকে ট্রিটমেন্ট করে নি, তারপর যাব। এসো প্লিজ। আশ একইভাবে দাঁড়িয়ে আছে দেখে হিয়া নিজের গায়ের জোর প্রয়োগ করে ওকে টানতে টানতে বলল, অ্যাশ, প্লিজ এসো। করুণ সুরে বলা হিয়ার কথা আর ফেলতে পারল না আশ। হিয়া আশকে টেনে বেডে বসালো। তারপর ফার্স্ট এড নিয়ে নিজেও বেডে উঠে আশের পিছে গেল। 5 ফিট 1 ইঞ্চির হিয়া 5 ফিট 11 ইঞ্চির আশকে নাগাল পাবে না বলেই খাটে বসালো। হিয়া অ্যান্টিসেপটিক একটা তুলোয় নিয়ে আশের কাছে যেতেই তীব্র পারফিউমের গন্ধ পেল। ডিওর সোভাজ এলিক্সির এক্স বাক্কারাত পারফিউম এটা। খুবই ঝাঁঝালো আর কড়া, স্ট্রং একটা পারফিউম। আশ যখন ওকে হার্ট হওয়া থেকে বাঁচাতে এসেছিল, তখনও এই পারফিউমটাও পেয়েছিল। কড়া ঝাঁঝালো হলেও হিয়ার গন্ধটা খুব মনে ধরেছে। আশের পিঠের আর একটু কাছে যে নাক টানতেই আশ বলল, এটা খুব ডার্ক স্ট্রং একটা পারফিউম। এভাবে গন্ধ নিলে মাথা ব্যথা শুরু হবে তোমার। ওর দিকে না তাকিয়ে আশ কিভাবে বুঝতে পারলো ও কি করছে। হিয়া অবাক হয়ে বলল, অ্যাশ, তুমি আমার দিকে না ফিরে কিভাবে বুঝতে পারছো? আমি কি করছি, কখন এসেছি? আগের ন্যায় এবারও আশ চুপ থাকলো। হিয়া রাগ নিয়ে অ্যান্টিসেপটিক দিতে লাগলো আশের পিঠের ক্ষতই। অ্যান্টিসেপটিক লাগাচ্ছে আর ফু দিচ্ছে হিয়া। কিন্তু আশের কোনো প্রতিক্রিয়া না দেখে হিয়া মলম পট্টি করতে করতে বলল, লোহার মতো এমন শক্ত হয়ে গেছো কেন তুমি? মাঝে মাঝে লাভার মতো গলেও তো যেতে পারো। লাভা থেকেই লোহা তৈরি হয়। আশের কথায় হিয়া কিছু বুঝতে না পেরে বলল, লাভা থেকেই লোহা তৈরি হয়? মানে কি? মানে তোমাকে বুঝতে হবে না। হয়ে গেলে রুমে যাও, আমি ঘুমাবো। আশের কথায় হিয়া ঠোঁট উল্টে বলল, আর একটু, তারপর যাচ্ছি। ঋদ্ধ শুয়ে আছে ওর বিছানায়। পাশে রিধি ঘুমিয়ে আছে। বমি করেছে খুব ও। ঋদ্ধর মাথায় ঘুরছে হিয়ার কথা। স্নিগ্ধর থেকে জানতে পেরেছিল হিয়া নাকি শ্বাসকষ্টের জন্য 3 দিন হাসপাতালের ছিল। এই 3 দিন ও শুধু বলেছে ওর নাকি খুব কষ্ট হচ্ছে। বারবার একই কথা বলে কান্নাকাটি করেছে ও। আর এই শ্বাসকষ্ট ওদের জন্যই হয়েছে। ও যখন জানতে পেরেছে রিধির প্রেগন্যান্সির কথা তখন থেকে অসুস্থ হয়ে গেছিল। আহমেদ বাড়ির কেউ কথা বলছে না ওদের সাথে। অবশ্য এটাই স্বাভাবিক। রাবিয়া বাড়ির হেল্পিং হ্যান্ডকে দিয়ে রিধির জন্য খাবার পাঠায়, নিজে আসে না। রিধি যত যাই করুক, রাবিয়া তমা 9 মাস গর্ভে ধরেছে এই মেয়েকে তিনি। কিভাবে বের করে দেন, তাও এই সময়? রিধি যা খাচ্ছে তার সম্পূর্ণই বমি করছে। রাবিয়া কি মেয়ের যত্ন নিচ্ছেন, কিন্তু অন্যের মাধ্যমে। রিধি ঋদ্ধ যা করেছে তা ক্ষমার অযোগ্য। তবুও এই সময়ে তিনি চাইলেও বের করে দিতে পারছেন না। বাড়ির কর্তারা জানিয়েছেন বাচ্চা হয়ে যাওয়ার পর ঋদ্ধদের চলে যেতে বলবেন। ঋদ্ধ ভাবছে পুরাতন কথা। হিয়া সব সময় ওয়েস্টার্ন ড্রেস পরত, কিন্তু ঋদ্ধর পছন্দ না বিধায় বাঙালি পোশাক পরা শুরু করে। অবশ্য পোশাক নিয়ে ঋদ্ধ কখনো হিয়াকে কিছু বলেনি। হিয়া নিজ ইচ্ছায় নিজেকে বদলেছিল ঋদ্ধর জন্য। খাবার রান্না শিখেছিল, শাড়ি পরা শিখেছিল। ঋদ্ধ শাড়ি পছন্দ করে বিধায় হিয়ার আলমারি ভর্তি শাড়ি ছিল। নিজের স্টাইল দিয়ে কাটা চুলগুলোরও স্টাইল চেঞ্জ করেছিল হিয়া।
এত কিছুর পরও ঋদ্ধ কখনোই হিয়ার জন্য ওর হৃদয়ে কোনো অনুভূতি দেখেনি। সামান্য অনুভূতি দেখলেও হিয়াকে নিয়ে বাকি জীবন পার করত। কিন্তু হিয়ার জন্য ওর কোনো ফিলিংস ছিল না। হাজার বার চেষ্টা করেছে হিয়াকে পছন্দ করার, কিন্তু ও পারেনি, ব্যর্থ হয়েছে। নিজের হৃদয়ের অপর জোর জবরদস্তি করেও লাভ হয়নি। উল্টো রিধির প্রতি দুর্বল হয়ে পড়ে। ঋদ্ধ ওর দিকে ফিরে ঘুমিয়ে থাকা রিধির দিকে তাকালো। শোয়া থেকে একটু নিচে নেমে আসে। রিধির পেটের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আমার সোনা, জানো, আমাকে ভালোবেসে আমাকে পাওয়ার জন্য একটা মেয়ের তীব্র যন্ত্রণা, কষ্ট পেতে দেখেছি। তবুও তার প্রতি আমার মন বলেনি। ফিরিয়ে দিয়েছি আমি তাকে। চোখ বন্ধ করে ক্ষণিকের জন্য চুপ করে থেকে ঋদ্ধ আবার ও বলল, একজন আমাকে অসম্ভব ভালোবাসার পরও তাকে আমি কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারিনি। রিধির পেটে আলতো ভাবে হাত বুলিয়ে ফের বলল, সোনা, আমি খুব কষ্ট দিয়েছি তাকে, খুব। কিন্তু আমার কিছু করার ছিল না। আমি তোমার আম্মুকে ভালোবেসে ফেলেছিলাম। আমাদের সম্পর্কের যদি সামনে পূর্ণতা না পায় সেই ভয়ে আমরা লুকিয়ে বিয়ে করে নিয়েছিলাম। সোনা, আমি তাকে বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার প্রতি তার ভালোবাসা প্রত্যেকবার আমাকে বাধা দিয়েছে। যেই কষ্টটা এখন সে পাচ্ছে সেই কষ্ট আরো 2 বছর আগে পাক আমি চাইনি বিধায় তাকে কখনো জানায়নি। জানি আমি আজীবন প্রায়শ্চিত করলেও আমার এই পাপের ক্ষমা হবে না। আল্লাহ আমাকে আমাদের যে শাস্তি দেবে তা মাথা পেতে মেনে নিব। তুমি যেন কখনো বাবাকে ভুল বুঝবো না সোনা। দুপুর 12টায় ঘুম ভেঙেছে হিয়াদের। রিংভি তখনও ঘুমিয়ে আছে। হিয়া উঠে ওয়াশরুমে যাবে তখনই বাইরে খুব চিৎকার চেঁচামেচি শুতে পায়। রিংভি আওয়াজ পেয়ে ধরফর করে উঠে বসে। বাইরে রুয়াস ঋষাবের আওয়াজ তীব্র হতেই ওরা দৌড়ে বাইরে ড্রয়িং রুমে যায়। যেয়ে দেখে আয়াস একটা শোপিস নিয়ে ওদের পিছু ছুটছে। উদ্দেশ্য কষিয়ে একটা আছাড় মারবে ওদের। রিংভি হাই তুলে যে সোফায় বসল। কুশন কোলে নিয়ে সামনের ঝামেলা দেখতে লাগলো। রিংভি ও চায় আশ আচ্ছা করে দিক ওদের। রুয়াস দৌড়ে হিয়ার পিছে পালালো। আর ঋষাব আশের হাতের শক্ত পুরুষালী একটা ঘুষি খেল। হিয়া আঁতকে উঠে বলল, আশ, পাগল হয়ে গেছো? লম্বা চওড়া রুয়াস দিব্যি হিয়ার পেছনে দাঁড়িয়ে সব দেখল। ও আতঙ্কিত হয়ে আশকে বলল, ব্রো এভাবে মারছো কেন? সাথে সাথে ওর দিকে সুপিচ ছুঁড়ে মারল আশ। হিয়া ভয়ে থা মেরে দাঁড়িয়ে পড়ল। আর রুয়াস ওর কাঁধ চেপে ওকে নিয়ে বসে পড়ল। আশ জানতো এমনটাই হবে। এর জন্যই ও সুপিচটা ছুঁড়ে মারার আগে ভাবল না। রুয়াসের উপস্থিত বুদ্ধি খুবই প্রখর। ও নিজেকেও বাঁচাতে পারবে, সাথে যে আছে তাকেও বাঁচাতে পারবে। ঋষাব এবার কড়া কণ্ঠে বলল, অ্যাশ, তোর সমস্যা কি? একটু ড্রিঙ্কস ই তো করেছি, তাতে এত রিয়াক্ট করার কি আছে? ড্রিঙ্কস ই যদি করতে যাবি তাহলে সাথে করে এদের নিয়ে যাওয়ার কি দরকার ছিল? ওয়াইনের বোতলটা যদি হিয়ার মুখে লাগতো তখন? তোদের তো সেন্স ছিল না, ইডিয়ট। বলি সিঙ্গেল সোফায় বসল। হিয়া সোফায় রিংভির গা ঘেঁষে বসল। আর রুয়াস আপাতত ওর পিছনেই বসল। আশের সামনে যাওয়া আর সিংহের সামনে দাঁড়ানো একই কথা। গাড়ি চলছে শহরের বুক চিরে। ঋষাব রুয়াসরা আশের জামা কাপড় পরেছে। আর হিয়াদের জন্য পাশের একটা শপ থেকে ব্যাগি জিন্স আর শার্ট এনে দিয়েছে। আপাতত গাড়ি চলছে মুনলিট হুইস্পার্সের দিকে। লস অ্যাঞ্জেলেস সিটির বুকে বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকা একটি 4র্থ তলা বিশিষ্ট রেস্টুরেন্ট মুনলিট হুইস্পার্স। এখানে সকল প্রকার খাবার পাওয়া যায়, ওয়েস্টার্ন, চাইনিজ, ইতালিয়ান সহ আরও অনেক অনেক। সম্পূর্ণ কাচের তৈরি একটি ভবন, যেটার বাইরে থেকে কেউ কিছু বুঝতে না পারলেও ভেতর থেকে মানুষ ঠিকই সব দেখতে পায়। এই রেস্টুরেন্টে ভিআইপি জোন আছে, যেখানে প্রতিনিয়ত কোনো না কোনো সেলিব্রিটি আসা যাওয়া করে। আশ গাড়ি থেকে নামল। নেমে গাড়ির চাবিটা এগিয়ে দিতেই কেয়ারটেকার সেটা নিয়ে পার্কিং জোনে চলে গেল। আশ রাজে 3তলা বসল। রুয়াস যে আগে চেয়ার টেনে রিংভিকে বসালো। হিয়া নিজে চেয়ার টেনে বসে ওদের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, সাচ আ জেন্টলম্যান। রুয়াস চেয়ারে বসে বলল, হতেই হবে। আমার জেন্টলম্যান এর কাছে এই জেন্টলম্যান কিছুই না। রিংভি হেসে ফেলল ওর কথায়। ওদের বসার পর পরই আশ কল করল কাউকে। মুহূর্তের মাঝে মধ্যবয়স্ক একটা লোক এগিয়ে এসে বলল,
হে ইয়াং ম্যান, হাউ আর ইউ অল? আশ উঠে হাঁক করে বলল, উই রগুড, হাউ অ্যাবাউট ইউ? রুয়াস মাঝপথেই আলাপচারিতা থামিয়ে লোকটিকে বলল, আঙ্কল পড়ল, উই রস স্টার্ভিং, প্লিজ ব্রিং সাম ফুড। মুন্নিট উইসপার্সের ম্যানেজার পড়ল আমগারিব। তিনি হেসে দ্রুত চলে গেলেন। মুন্নিট উইসপার্স হল আশের বাবার রেস্টুরেন্ট। তাদের রেস্টুরেন্টের সাথে দুইটা হসপিটালও আছে, যেটা একই নাম দিয়ে নামকরণ করা হয়েছে। আশের মা ইসরাও পেশায় একজন দক্ষ ফ্যাশন ডিজাইনার। নিজের ফ্যাশন হাউসও আছে, যেখানে রীতিমতো 1000-এরও বেশি কর্মচারী কর্মরত আছে। আশ মাঝে মধ্যে বাবাকে হেল্প করে, বাট পুরোপুরি কাজের ভেতরে এখনও ঢুকেনি। রুয়াস একজন হিপ হপ ড্যান্সার, শখের বসে ডান্স করেও। এটাকে প্রফেশন হিসাবে নিবে কিনা ও জানে না এখনো। পেছনে থেকে আচমকা একটা মেয়ে রিনিনে কণ্ঠে ইংরেজিতে বলে উঠল, হে আশ আহমেদ, এটা তুমি না? আশ সহ সবাই পেছনে ফিরে তাকালো। একটি গোলাপি চুলের অধিকারী মেয়ে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। আশ মুহূর্তের মাঝে খুশি হয়ে এগিয়ে গেল মেয়েটার দিকে। হেই ক্যাথালিন, কতদিন পরে দেখছি। খবর কি তোমার? তোমাকে তো দেখাই যায় না। ভারিক্কি কণ্ঠে বলল আশ। ঋষভ ও উঠে এসে মেয়েটার সাথে কুশল বিনিময় করল। দেখে বোঝা যাচ্ছে খুব ভালো ফ্রেন্ড হয় এরা। ঋষভ হেসে মেয়েটাকে বলল, ও ক্যাথ, তুমি এখনো চেঞ্জ হওনি। আশকে এখনো পুরো নাম ধরেই ডাকো। মেয়েটি হেসে বলল, কি করার বলো, আমার ওর নামটা খুবই পছন্দ, আশ আহমেদদ। আশ হেসে বলল, প্লিজ আমাদের সাথে জয়েন হও। মেয়েটি হেসে সায় জানিয়ে বসল আশ ঋষভের মাঝের টেবিলে। আশ ধীরে ধীরে সবার সাথে পরিচয় করিয়ে দিল। হিয়াকে পরিচয় করিয়ে দিতেই মেয়েটি অবাক হয়ে হিয়াকে বলল, তুমি হিয়া? আমার বিশ্বাস হচ্ছে না, আমি তোমাকে দেখছি। হিয়া হতবাক হয়ে বলল, কোন সিস্টার? আমাকে চেনো নাকি তুমি? অবশ্যই দ্য গ্রেটেস্ট হিয়া, যার জন্য পুরো একটা মানুষ সম্পূর্ণ বদলে গেছে। সেই হিয়া তুমি? হিয়া এতটাই অবাক হলো যে ও কিছুক্ষণ থমে মেরে বসে থাকলো। তারপর বলল, আমি ঠিক বুঝলাম না, আমার জন্য কে সম্পূর্ণ বদলে গেছে? আর কেউ না, ও মজা করছে তোর সাথে। ওর প্রথম দেখায় মজা করতে পছন্দ করে। হিয়ার কথাটা একদমই পছন্দ হলো না। ক্যাথালিন এর চোখমুখ দেখে বোঝা যাচ্ছে মেয়েটি মজা করছে না। হিয়া আর কিছু বলার আগেই খাবার চলে আসল। হিয়া কিছু বলতে যাবে তার আগেই আশ বলল, খাবার এসে গেছে, আগে খাবার খেয়ে নাও, তারপরে ওকে প্রশ্ন করো। সন্ধ্যা সন্ধ্যা ভাব, বাইরে আঁধার নামতে শুরু করেছে। আবহাওয়াটা গুমুট হয়ে আছে। 22 বছরের একটা যুবক দাঁড়িয়ে আছে কাচের বড় দরজার দিকে মুখ করে। বাইরের আধার নামা দেখছে ছেলেটি। আচমকা রুমে একজন মধ্যবয়স্ক নারী আসলেন। এসে দাঁড়িয়ে থাকা যুবকটির কাঁধে হাত রাখল। যুবকটি না তাকিয়ে বলল, মম, ও এটা কিভাবে করতে পারল? কিভাবে? কেন করছে ও এমন? মহিলাটি কোনো উত্তর দিতে পারলেন না। শুধু মুখ দিয়ে উচ্চারণ করলেন বাবার, সাথে সাথে ছেলেটি মহিলাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। এই প্রথম মহিলাটি তার ছেলেকে কাঁদতে দেখলেন। মম, তুমি তো কথা দিয়েছিলে ওকে আমার করে দিবে। আজীবনের জন্য ও আমার হয়ে থাকবে, আমার জীবন সঙ্গী হয়ে থাকবে। প্লিজ মম, তুমি ওকে এনে দাও। আমি ভালোবাসি ওকে মম, আমি খুব ভালোবাসি। ও এমনটা করতে পারে না মম। কি আছে ওই ছেলের ভেতর যা আমার নেই? বলো মম, বলো। তুমি কথা দিয়েছিলে মম, ওকে আমায় এনে দাও। আই প্রমিজ আমি ওকে আর ছাড়ব না, আই প্রমিজ। মহিলাটি কি অসহায় হয়ে পড়লেন। 22 বছরের এক যুবকের আহাজারি দেখছেন। তিনি ধীরে বললেন, সরি বাবা, আমি কথা রাখতে পারলাম না। মুহূর্তের মাঝে ছেলেটি তার মাকে ছেড়ে ঘুষি মারল আয়নায়। সাথে সাথে চুনবিচুন হয়ে গেল আয়নাটি। আর ছেলেটির হাত ক্ষতবিক্ষত, রক্তাক্ত হয়ে গেল। মহিলাটি আর্তনাদ করে মুখে হাত চেপে দাঁড়ালেন। ছেলেটি হাঁটু গেড়ে বসে আর্তনাদ করে বলল, না আমি ওকে অন্য কারোর সাথে মেনে নিতে পারবো না। আমি ছাড়তে পারবো না ওকে। আমি ভালোবাসি, আমি ভালোবাসি মম ওকে। ওকে ছাড়া আমি মারা যাব মম। আমি বাঁচব না ওকে ছাড়া। প্লিজ আমাকে এনে দাও মম। মহিলাটির মুখে হাত চেপে কান্না করছে। তখনই একটা মধ্যবয়স্ক লোক রুমে আসল।
প্রাণপ্রিয় ছেলের রক্তাক্ত করুণ অবস্থা দেখে ছুটে গেলেন ছেলের কাছে। নিজের প্যান্ট থেকে রুমাল বের করে ছেলের হাতে পেঁচিয়ে দিয়ে বললেন, মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি করেছো এ নিজের তুমি? ছেলেটি তার বাবার বুকের মাথা রেখে বলল, ড্যাড, আই ডিপলি অবশেষার টু হার। আই ক্যান নট লিভ উইদাউট হার। আই ওয়ন্ট সার্ভাইভ উইদাউট হার। আই কান্ট। ছেলের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলেন লোকটি। ছেলেটি একইভাবে বলল, প্লিজ ড্যাড, তুমি ওকে এনে দাও। প্লিজ ড্যাড, তোমার তো অনেক পাওয়ার। প্লিজ ড্যাড, আই নিড হার। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো। আই কান্ট লিভ উইদাউট হার। লোকটি এবার বললেন, চুপ করো, চলো, আগে হসপিটালে চলো। ছেলেটি একইভাবে কান্না করে বলল, ও এমনটা করতে পারে না। ও এমনটা করতে পারে না। প্লিজ ওকে তোমরা এনে দাও প্লিজ। আচমকা ঘুম থেকে ধরপড়িয়ে উঠল আশ। হুট করেই দম যেন বন্ধ হয়ে যাচ্ছে ওর। একটা বিশ্রী স্বপ্ন দেখেছে ও। মুহূর্তের মাঝে উঠে ও ওয়াশরুমে চলে যে শাওয়ার ছেড়ে শাওয়ারের নিচে দাঁড়ালো। দেয়ালে হাত ভর করে দাঁড়ালো ও। এমন স্বপ্ন যেন না দেখে, ও আর না দেখে। এই স্বপ্নটা ওর ক্ষত আবার রক্তাক্ত করে দিচ্ছে। বহু কষ্টে ও নিজেকে সামলেছে। অতীতের বীভৎস দিনগুলো ও আর মনে রাখতে চায় না। আর না, ও কখনোই ও দিনগুলোকে মনে রাখতে চায় না। সামনে রিনভির বার্থডে আসায় হিয়া প্ল্যান করবে রুয়াসের সাথে, আপাতত তাই হিয়া বেরিয়েছে রুয়াসের বাড়িতে। কলিং বাজানোর পর পরই একটা মেয়ের দরজা খুলে দিল। হিয়া যেয়ে দেখল ইশরা টেবিল থেকে কাগজপত্র ঠিকঠাক করছে। হিয়া যেয়ে বলল, আন্টি রুশকি বাড়িতে আছে? ইশরা এতক্ষণ হিয়াকে খেয়াল করেনি। হিয়ার কথা বলতেই উনি তাকালেন ওর দিকে। মিষ্টি হেসে বললেন, হ্যাঁ আছে তো, দরকার। আচ্ছা দাঁড়াও আমি ডাকছি। হিয়া থামিয়ে বলল, না আন্টি, আমি নিজেই যাচ্ছি। তোমার কষ্ট করা লাগবে না। তুমি মনে হয় খুব বিজি। ইশরা হেসে বলল, তেমন কিছু না মামনি, আজ একটা ফ্যাশন শো আছে, তারই কাগজ চেক দিচ্ছি। অল দ্য বেস্ট। তোমার শো অনেক ভালো হোক। তুমি কখন যাবে? ধন্যবাদ, আমি এই বের হব, হেসে বললেন ইশরা। হিয়াও হেসে জানালো সে নিজেই যাচ্ছে রুশের রুমে। হিয়া সিঁড়ি বেয়ে ওপরে উঠে যেতে যেতে শুনল লাউড স্পিকারে কেউ বলিউড সং ছেড়েছে। মেরে খাবো মে জয়। হিয়া ও গানের সাথে তাল দিয়ে মাথা নাড়াতে নাড়াতে উপরে উঠল। সিঁড়ি বেয়ে ডানের কোনার রুমটা রুয়াসের, যেখানে লাউড স্পিকারে গান চলছে। আর বামের কোনায় আশের রুম। দুভাইয়ের রুমের ভেতর 3টা ঘরের দূরত্ব। হিয়া যেয়ে দাঁড়ালো রুয়াসের রুমে দরজায়। দরজাটা ভেজানো ছিল। ও কয়েকবার নক করলো বাট রুশ কোনো রেসপন্স করল না। এবার হিয়া দরজাটা ঠেলে দিল। দরজা সরে যেতেই হিয়া চোখ বড় বড় করে তাকালো ভেতরে। ও যেন বিশ্বাসই করতে পারছে না। নিমেষেই চল চুলে মুখ হা হয়ে গেল। আশ সদ্য শাওয়ার থেকে বেরিয়েছে। সফেদ তোয়ালে কোমরে পেঁচিয়ে রাখা। আশ যে আলমারি থেকে শার্ট বের করতেই দেখল আয়নায় হিয়া দাঁড়িয়ে আছে। সাথে সাথে পেছনে ঘুরে দেখল হিয়া সত্যি সত্যি রুশের রুমের সামনে হা হয়ে দাঁড়িয়ে আছে। এভাবে হা হয়ে কি দেখছে ও? আশ তোয়ালে পরা অবস্থায় পা বাড়ালো হিয়ার দিকে। আশ হিয়ার পেছনে দাঁড়ালো। হিয়া উচ্চতায় ছোট হওয়ায় আশ দিব্যি ওর পেছনে দাঁড়িয়ে সব দেখতে পারল। কে এসেছে হিয়া সেটা দেখার প্রয়োজন মনে করল না। সে হা হয়ে সামনের দৃশ্য দেখতে লাগল। আশ হিয়ার পেছনে দাঁড়িয়ে ভেতরে দেখতেই দাঁতের দাঁত পিষল। হাত মুষ্টিবদ্ধ করে হিয়ার পেছনেই দাঁড়ালো। আরিশ বকাবকি করতে করতে বাড়িতে ঢুকল। এভাবে বকাবকি করতে দেখে ইশরা ভ্রু কুঁচকে বললেন, কি হয়েছে এভাবে রেগে আছো কেন? আরিশ চেঁচিয়ে বললেন, তো রাগ করব না। দুটো তাগড়া জন ছেলে থাকতে আমাকে এত কষ্ট করতে হবে কেন? বার করে বলি এখন থেকে একটু একটু করে বিজনেসটা দেখতে। কিন্তু না, তোমার ছেলেরা তো তা করবে না। তা করলে তো তাদের লাইফ চিল করা হবে না। আশ যাও একটু করে রুয়াস তো তাও করে না। ইশরা স্বামীর কাছে যে বললেন, কি ফাইল ভুলে গেছো তাই তো? এখন এখানে বসো, আমি নিয়ে আসছি। বলি উপরে পা বাড়ালেন তিনি। রুশের ঘরের সামনে আশ হিয়া দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুটকে এগিয়ে গেলেন তিনি। দিয়ার পাশে দাঁড়াতেই তারও চোয়াল চুলে গেল। হা হয়ে তাকালো ভেতরে। আরিশ বিরক্ত হলো ছেলেদের মতো মাও বেখেয়ালি। 1 মিনিট হলো গেছে, তবুও ও ফেরার নামগন্ধ নেই।
এবার মেজাজ খারাপ করে তিনিও উঠলেন উপরে। সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে গেলেন তিনি। যে এই হতভম্ব হয়ে গেলেন তিনি। হা হয়ে সামনে দেখলেন রুয়াস একটা সাদা তোয়ালে মেয়েদের মতো বুকের থেকে হাঁটুর ওপর অবধি পেঁচিয়ে পড়ে আছে। আর মেয়েদের মতো চুলে তোয়ালে পেঁচিয়ে ওপরে ওঠানো। রুয়াস গানের সাথে তাল মিলিয়ে নাচছে, ঠিক গানের নায়িকা কাজলের মতো। ও নাচে এতটাই মত্ত যে এত মানুষ ওর পেছনে দাঁড়িয়ে আছে যে সে টেরও পায়নি। সবশেষে রুয়াস চোখ বুজে দরজার দিকে ফিরে একদম গানের মতো দুপাশ থেকে তোয়ালে খুলে ধরল। সাথে সাথেই হিয়াকে চোখ ধরে ওর দিকে ফেরালো। ওর বুকের দিকে ফিরে দাঁড়াতে হিয়ার চোখ ছেড়ে দিল আশ। হিয়া ফিরে তাকাতে চাইল রুয়াসের দিকে। ও কি তোয়ালের নিচে কিছু পড়েছে? কিন্তু আশ ওকে ফিরতে দিন না। শক্ত করে ওর বুকে আটকে রাখল। প্রথম দিকে হিয়া ছটপট করলেও ও যখন দেখল ও আশের নগ্ন বুকে মাথা রেখে আছে তখন আর লজ্জায় নড়াচড়া করল না। রুয়েশ নাচ শেষ করে বড় একটা দম ফেলে চোখ খুলে তাকাতেই দেখল সবাই ওর দিকে তাকিয়ে আছে। আশ হিয়াকে ওর দিকে ফিরিয়ে রেখেছে আর নিজে রেগে তাকিয়ে আছে। রুয়াস তাড়াতাড়ি আন্ডার প্যান্টের ওপর নিজের টু কোয়ার্টার প্যান্ট পরল। ইশরা অবাক হয়ে বললেন, তুমি কি জেন্ডার চেঞ্জ করেছ? সাথে সাথে হিয়া পেছনে ঘুরে তাকালো। আশও আর বাধা দিন না। আরিশ দাঁতে দাঁত পিষে বললেন, এই তোমার লাইফ চিল করা। ডাইনিং এ বসে আছে হিয়া। ওকে একটু আগে চিকেন স্যুপ দিয়ে গেছে। ও না খেয়ে চামচ নাড়াচাড়া করতে লাগলো আর মাথা নামিয়ে মিটি মিটি হাসতে লাগলো। আশ সেদিকে একবার তাকিয়ে খাওয়ায় মনোনিবেশ করল। রুয়াসও খাচ্ছে। তখন ওর বাবা হুমকি দিয়ে গেছে, তিনি আজ বাড়ি আসলে রুয়াসের খবর আছে। আর ওর মা তো বলেই দিয়েছেন কোনো জেনেটিক্যালি সমস্যা হলে ওনাকে বলতে, উনি ভালো ভালো ডাক্তার দেখাবেন। দরকার পড়লে দেশের বাইরে নিয়ে যাবেন। রুয়াস এখন খুবই চিন্তিত। ও শুধু মজা করে এমন করেছে। মেয়েদের গানে কি ছেলেরা নাচতে পারে না? ও তো শুধু একটু নেচেছে এই যা। তাতেই সবাই যা শুরু করেছে ওর সাথে। আজ তো সেই কয়েকটা গালি দিয়েছে। তারপর আর কথা বলছে না। হিয়াকে এভাবে হাসতে দেখে রুয়াস খাবার খাওয়া রেখে বলল, হাট, তুমি এভাবে হাসতো কেন? রুয়াসের বলতে দেরি হিয়ার দম ফাটানো হাসি দিতে 1 সেকেন্ডও লাগেনি। হাতের চামচ রেখে চেয়ারে মাথা এলিয়ে ও হাসছে। সম্পূর্ণ ডাইনিং রুমে ও হাসির আওয়াজ প্রতিধ্বনি হচ্ছে। রুয়াস ওর হাসি দেখে অসহায় ফেস করে ওর দিকে তাকালো। হিয়া হাসার দরুন মুখ লাল হয়ে গেছে। সেদিকে আশ না তাকিয়ে বলল, এবার থামো, না হয় গাল ফেটে রক্ত বের হবে। আশের কথা হিয়া ক্ষণিকের জন্য থামার চেষ্টা করল। অত্যাধিক মাত্রায় হাসার জন্য ওর চোখে পানি চলে এসেছে। কিন্তু হিয়া তবুও হাসি থামাতে পারল না। রুয়াসকে উদ্দেশ্য করে বলল, ওহ রুশ, তোমার ড্যান্স স্টেপগুলো সেই ছিল। আগে জানলে এই গানের জন্য আমি তোমাকে নিতে বলতাম। নায়িকার পা দাপানোটা জাস্ট সেই ছিল। বলি আবার ও আগের ন্যায় হাসতে লাগলো। আশ রুয়াস সেই হাসির দিকে তাকালো। সেদিনের পর এই 1.5 মাসে এই প্রথম হিয়ার প্রাণ খোলা হাসি দেখল। রুয়াস মিনমিন করে বলল, প্লিজ হিয়া, এ ব্যাপারে রিমকে কিছু বলো না। আর রিশ ব্রোকেও বলো না প্লিজ। রুয়াস যে সিরিয়াস সেটা বুঝে হিয়া হাসি থামিয়ে আশ্বস্ত করল, ও কাউকে কিছু বলবে না। রিজি দাঁড়িয়ে আছে পুকুর পাড়ে। ওরা নানু বাড়ি ঘুরতে আসছে। ঋদ্ধ সহ সবাই আসছে। পুকুরটা অনেক বড় আর গভীর। রিধি দাঁড়িয়ে আছে। আচমকা পেছনে থেকে নিধি ভয় দিলে ও ব্যালেন্স হারিয়ে পুকুরে পড়ে যায়। নিধি ভয়ে চিৎকার দিয়ে ওঠে। রিধি তো সাঁতার জানে না। আর না নিধি জানে রিধি প্রায় ডুবে যাবে। আচমকা ঋদ্ধ এসে চাপ দিল পুকুরে। ততক্ষণে রিধি কিছুটা তলিয়ে গেছে। ঋদ্ধ যে টেনে উঠালো ওকে। পুকুরে ভাসতে ভাসতে রিধিকে জড়িয়ে ধরল। মুখে কয়েকটা চাপড় দিয়ে বলল, এই রিধি, তাকাও আমার দিকে, রিধি। কিন্তু রিধির কোনো সারা শব্দ নেই। ঋদ্ধ ওকে নিয়ে সাঁতরে উপরে উঠল। ততক্ষণে স্নিগ্ধ ভেতরে যে সবাই ডাকতে লাগল। ঋদ্ধ ওকে কোলে করে নিয়ে ওপরে শুয়ে দিল। পেটে চাপ দিতে দিতে কান্নারত নিধিকে বলল, নিধি কাঁদিস না, এখানে আয়, ওকে শ্বাস দে, ফাস্ট। ততক্ষণে বাড়ির সবাই চলে এসেছে। নিধি শ্বাস দিচ্ছে। রিধির জ্ঞান আসতেই ঋদ্ধ ওকে ধরে বসালো। ঠিক আছো? ঋদ্ধ প্রশ্ন করল। রিধি কোনো উত্তর দিল না, শুধু কাশল।
রাবিয়া ছুটে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন। কান্না কান্না কণ্ঠে বললেন, কি দরকার এখানে আসার? যদি কিছু হয়ে যেত তখন? রিজি আর জানালো না ও কিভাবে পড়ে গেছে। শীত শীত আবহাওয়া আছে বলে ঋদ্ধ ওকে পাজাকোলা করে তুলে নিয়ে বাড়ির দিকে চলল। ঋদ্ধ রিধিকে বলল, গলা ধরো। রিজি ও কথা শুনে গলা জড়িয়ে ধরল ঋদ্ধর। 10 বছর আগের ঘটনা মনে করে পেটে হাত দিল রিধি। ওই ঘটনার 10 বছর পুড়ে গেছে। ওই ঘটনার পর থেকে ঋদ্ধর প্রতি রিধির অনুভূতি তৈরি হয়েছিল। একটা সময় সেই অনুভূতিটা তীব্র হয়। তীব্র হয়ে নাম নেয় ভালোবাসা। রিধি বাড়ির বড় মেয়ে ছিল বিধায় খুবই আদুরে ছিল। সেজন্য রিধি পরিবারের সবথেকে ভদ্র মেয়ে ছিল। যে কখনো বড়দের চোখে তাকিয়ে কথা বলেনি, না কখনো কাউকে আপনি ছাড়া সম্বোধন করেছে। ঋদ্ধ সব সময় ভদ্র মেয়ে পছন্দ করত। যাও পোশাক আশাকে কোনো প্রকার উচ্ছৃঙ্খলা থাকবে না, মার্জিত থাকবে, কথাবার্তা মার্জিত হবে। রিধি ও নিজেকে তেমন তৈরি করেছিল। কেউ কখনো বলতে পারবে না ও কখনো বড় কারোর সামনে মাথায় ওড়না ছাড়া গেছে। কেউ বলতে পারবে না ও কোনো ছেলের সাথে কথা বলেছে। তখন রিধির বয়স ছিল 16 আর এখন 26। 10 বছর ধরে ভালোবাসে ও ঋদ্ধকে। কিন্তু ও এই কথা কখনো ঋদ্ধকে জানায়নি। শুধু সময়ের অপেক্ষা করেছে। কিন্তু তার ভেতরে হিয়া বলে দিয়েছিল ও ঋদ্ধকে ভালোবাসে, বিয়ে করতে চাই। পরিবারের বড়রা সম্মতি দিয়েছিল। সব সময় পরিবারের বাধ্য বড় মেয়ের রিধি চুপ করে গিয়েছিল। কাউকে জানায়নি নিজের মনের অবস্থা। প্রতিনিয়ত হিয়াকে ঋদ্ধ বাইরে নিয়ে যেত। প্রত্যেকটা কাজে হিয়াকে হেল্প করত। অবশ্য সেই একই হেল্প ও নিজে রিধি বা স্নিগ্ধকে করত। বড় ভাই হিসেবে ঋদ্ধ ছিল, দায়িত্ব ছিল। কখনো কোনো দায়িত্ব ও অবহেলা করিনি। হয়তো হিয়ার থেকে রিধি ভালোবাসা বেশি প্রখর ছিল, তাই হয়তো সৃষ্টিকর্তার ইচ্ছায় ঋদ্ধ প্রপোজ করেছিল ওকে। ঋদ্ধর ভালোবাসা পাওয়া কাঙাল রিধি রাজি হয়ে গিয়েছিল সে প্রস্তাবে। ভেবেছিল সহজেই বাড়িতে জানিয়ে দিতে পারবে ওরা। কিন্তু দেখতে তো সবই সহজ লাগে, করতে গেলে বোঝা যায় ঠিক কতটা কঠিন। ঋদ্ধ রিধির ক্ষেত্রে তাই হয়েছিল। বারবার চেষ্টা করেছে সবাইকে বলার, কিন্তু প্রত্যেকবার ব্যর্থ হয়েছে ওরা। হিয়াকে কত শতবার চেষ্টা করেছে বলার কিছু, হিয়ার ভালোবাসা দেখে কথাটা মুখে আটকে যেত। গায়ে হলুদের দিন ও জানাতে চেয়েছিল, কিন্তু সেদিন সকালেই ও সব জেনে যায়। রিধির প্রতিনিয়ত খুব কান্না আসে, ও ধোঁকা দিতে চায় না ওর বোনকে। কিন্তু এই অবাধ্য মন কখনো শোনেনি সে কথা, বোঝেনি কারোর কষ্ট। এই পৃথিবীতে কেউ যখন কাউকে ভালোবেসে না পেয়ে যে কষ্টটা পায়, সেটা সবাই দেখে। অথচ তাকে পাওয়ার জন্য যে কতজন কষ্ট পায় সেটা কেউ দেখে না। নিয়মই এমন, আমরা কাউকে না পেলে নিজের কষ্টকে বড় করে দেখি। কিন্তু আমাদের পাওয়ার জন্য যারা কষ্ট পায় তাদের কষ্টগুলো আমাদের কাছে থাকে মূল্যহীন। রিধির পেট অনেকটাই বড় হয়েছে এই 4.5 মাসে। সাথে ভয়াবহ অসুস্থও হয়েছে। কিছু খেলেই বমি হয়। প্রায় মাঝে মাঝে মাথা ঘুরে পড়ে যায়, যার জন্য ওর ঘরের বাইরে কাউকে না কাউকে সবক্ষণ রাখা হয়। কিন্তু বাড়ির কেউ থাকে না। রিধি আগের থেকে অনেক চিকন হয়ে গেছে। গায়ের ফর্সা রং এখন আগের মতো নেই, চাপা হয়ে গেছে। চোখের নিচে কালি পড়ে গেছে। ইদানিং রিধির মনে হয়, ও বুঝি এই বাচ্চাকে দেখতে পারবে না। বাচ্চা হওয়ার সময় মারা যাবে। রিধির অবশ্য তাতে কোনো আফসোস নেই। ওর তাতে আরো ভালো হবে, হিয়া ফিরে পাবে ঋদ্ধকে। আর ওর বাচ্চাকে অবশ্যই ওর মা দেখবে। আজগুবি চিন্তা করে ও শুয়ে পড়ল। আজ কিছুদিন এমন আজগুবি চিন্তা আসে ওর মাথায়। তার কারণ ও জানে সারাদিন একা থাকে। কেউ কথা বলে না ওর সাথে। সন্ধ্যার পর ঋদ্ধ আসে, কিছুক্ষণ ওর সাথে কথা বলে রিধি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল থেকেই ঋদ্ধ চলে যেতেই শুরু হয় একাকিত্ব। আয়াস দাঁড়িয়ে আছে একটা গাড়ির কাছে। আচমকা হিয়া মুখ ফুলিয়ে বলল, আয়াস, ওখানে একজন আমাকে বাচ্চা বলেছে। হিয়ার মুখ ফুলিয়ে বলা কথায় আয়াস একগাল হেসে বলল, আচ্ছা এসো দেখি, আমাদের হিয়াকে কে বাচ্চা বলেছে। বলি হিয়ার হাত ধরে এগিয়ে গেল একটি ফ্রেন্ড ভর্তি টেবিলের দিকে। সেখানে বসে আছে কিছু ছেলে মেয়ে। আয়াস চেয়ে বলল, বলো কে বলেছে। হিয়া আঙ্গুল তুলে একটা ছেলের দিকে তাক করে বলল, ওর সাথে সাথে আয়াস হেসে বলল, এ তো তোমার থেকে অনেক বড়, তোমাকে তো বাচ্চা বলবেই।
আমাকে কেন বলবে? আমি কি বাচ্চা? আমার 14 বছর বয়স। আমি বাচ্চা না। হিয়ার কথায় আশ হেসে বলল, আচ্ছা আমি কথা বলছি। বলিয়ে আশ ছেলেটিকে বলল, হেই ব্রাদার, তুমি ওকে বাচ্চা বলেছ? ছেলেটি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আশ সেদিকে তাকিয়ে চমৎকার একটা হাসি দিয়ে বলল, ওকে কেউ বাচ্চা বললে ও খুব কষ্ট পায়। তোমার কথায় ও কষ্ট পেয়েছে। তুমি কি ওকে সরি বলতে পারবে? ছেলেটি আশের মুখের চমৎকার হাসিটা দেখল। তারপর নিজেও হেসে বলল, হেই প্রিটি গার্ল, আইম সরি। হিয়া কিছু বলল না। আশ ছেলেটার সাথে হ্যান্ডশেক করে বিদায় জানানো। আশ আগে চলে গেল হিয়াকে রেখে। সেটা দেখে হিয়া দৌড়ে ওর কাঁধে উঠল। আশ ব্যালেন্স হারালো না, কারণ হিয়া এমন কাঁধে প্রায় প্রায় উঠে। আশ ওকে ধরে বলল, হিয়া নামো, আমার কষ্ট হচ্ছে। হিয়া অবাক হয়ে বলল, আমার মতো বাচ্চা মেয়েকে নিয়ে তোমার কষ্ট হচ্ছে? আশ শব্দ করে হেসে বলল, মানে তুমি বলছো তুমি বাচ্চা? হ্যাঁ, আমি একটা বেবি গার্ল। হিয়ার বলায় আশ আবার হাসল। হেসে বলল, তাহলে ওরা বললে সমস্যা কি? ওরা কেন বলবে? হ্যাঁ, আমি শুধু বাচ্চা মেয়ে তোমার কাঁধে চড়ার সময় বুঝলে, অন্য সময় না। আশ হেসে বলল, আচ্ছা ঠিক আছে, এখন নামো, আমার কষ্ট হচ্ছে। এমন বলো না, আমার মাত্র 42 কেজি ওজন। তুমি গায়ে কুমিরের মতো শক্তি বানাও, দেখবে আমাকে নিতে তোমার কষ্ট হবে না। আচ্ছা, যখন কুমিরের মতো শক্তি হবে তখন ছাড়ব না। আপাতত নামো। আমি নামবো না বললাম তো। আচ্ছা আশ, আমাদের ফ্রেন্ডশিপ কখনো ভাঙবে না তো? যাই হয়ে যাক, তুমি কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। কখনো আমাদের এই সম্পর্ক নষ্ট করবে না। ঠিক আছে, ঠিক আছে। বাট তোমার বেস্ট ফ্রেন্ড তো রিনভি। আশ হেসে বলল। হিয়া আরো শক্ত করে গলা জড়িয়ে ধরে বলল, তো কি হয়েছে? আমার 3জন বেস্ট ফ্রেন্ড, তুমি, রিন আর রুশ। আশ আরো জব্দ করে ধরে বলল, আচ্ছা ঠিক আছে, এখন নামো। না, আগে আমাকে কটন ক্যান্ডি দাও তারপর। হেসে আশ একটা কটন ক্যান্ডির শপে নিয়ে গেল। আশের দিকে তাকিয়ে হিয়া ভাবছিল 6 বছর আগের কথা। তখনও আশ কেমন ছিল, আর এখন কেমন হয়ে গেছে। আকাশ পাতাল তফাৎ। সারাক্ষণ চুপ, গম্ভীর, স্বল্পভাষী। এমন আশকে ও চেনে না। দীর্ঘশ্বাস ছেড়ে বেলুনে হাওয়া ভরতে লাগলো ও। আর আশের দিকে তাকালো। তখন আশ ছিল 22 বছরের একটা ছেলে, এখন আশ 28 বছরের। আচ্ছা, বয়সের সাথে কি এই চেঞ্জগুলো হয়? স্বাভাবিক কি এটা? ভাবতে লাগলো হিয়া। রিনভির জন্মদিন আজ। হিয়ারা সবাই ডেকোরেশন করছে ছাদে। ঋষাব জানিয়েছে ওরা সব করে নিবে, তাই যেন বড়রা কেউ কষ্ট না করে। সাদা নীলের সংমিশ্রণে বেলুন দিয়ে ছাদ সাজাচ্ছে ওরা। রিনভির এই রংটা খুবই পছন্দ। ওকে সারপ্রাইজ দিবে প্ল্যানিং করে রুয়াসের সাথে ওকে বাইরে পাঠানো হয়েছে। একেবারে সন্ধ্যার আগে ছাড়া রুয়াস আর ওকে আনবে না। ততক্ষণে ওরা সব রেডি করে ফেলবে। ঋষাব বেলুন সাজাতে সাজাতে আশের দিকে তাকাচ্ছে। মুহূর্তের মাঝে মনে পড়ল 6 বছর আগের কথা। অন্ধকার ঘরে বসে আছে আশ। ওর হাতটা ব্যান্ডেজ করা, 7টা সেলাই লেগেছে হাতে। ও বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঋষাব ওর রুমে এসে দেখল ও বাইরে তাকিয়ে আছে। ঋষাব ওর পাশে এসে বসল। কাঁধে হাত দিয়ে বলল, আশ, আমি হিয়াকে বলে দিব। ও দেখবি তোর কথা বুঝে ফিরে আসবে। ও আর আসবে না, আমি জানি। আশ গম্ভীর কণ্ঠে বলে উঠল। ঋষাব ওর কাঁধ ধরে আবার ও বলল, এত সিওর কিভাবে তুই? কোনো উত্তর দিল না আশ। সে তার মতো উঠে বারান্দায় চলে গেল। ঋষাব ও গেল ওর পিছনে। ওর দিকে না তাকিয়ে আশ বলল, সময় থাকতে বলতে হয়, ভালোবাসি, না হলে হারিয়ে যায়, আর ফিরে পাওয়া যায় না। হিয়াকে আমি বলতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। এখানে ওর দোষ নেই। আমি এক পাক্ষিক প্রেমিক হয়ে থেকে গেলাম। ওকে কেউ এই ব্যাপারে কখনো কিছু বলবি না। ও যেখানে আছে, যেভাবে আছে, শুধু ভালো থাকুক। আমি ভালো না থাকলেও হবে, শুধু ও ভালো থাকুক। আমি কখনো চাই না আমার ভালোবাসার সম্পর্কে ও কখনো জানতে পারুক। হিয়াকে আমি চিনি, ও খুব কষ্ট পাবে এটা জানার পর। আমি কখনো ওর কষ্টের কারণ হতে চাই না। আচমকা ঋষাবের ফোন বাজতে থাকায় ও একটু বাইরে গেল। সবাইকে বলা হয়েছে আশ অ্যাক্সিডেন্ট করেছে। বেশি কেউ যেন ওর কাছে না যায়। ওর রেস্টের দরকার।
তাই কেউ বেশি বিরক্ত করছে না। কিন্তু ঋষভ জানে, সব জেনে কিভাবে বন্ধুর পাশে থাকবে না। আকাশের দিকে তাকিয়ে আশ বলল, ভাঙা হৃদয়গুলোকে যে জুড়ে দেন, আমার আরতি শুনুন আপনি। তাকে কেন আমার জীবনের পাঠালেন আপনি? কেন তার মায়াবী চেহারা আমার হৃদয়ে জায়গা করতে দিলেন? কেন ভরসা দিলেন আমাকে, যদি তাকে আমার জীবনে নাই দিবেন? ভালোবাসার কি কোনো শাস্তি? কিসের শাস্তি দিচ্ছেন আমাকে? ভালোবাসাকে যদি নাই দিবেন তাহলে এই হৃদয়ে কেন দিলেন? মেঝেতে বসে পড়ল আশ। মাথা নত করে বলল, আমার রাত তো তাকে ছাড়া কাটতে চায় না। কিভাবে তাকে আমার ভালোবাসার সম্পর্কে জানাবো? হৃদয় যার জন্য স্পন্দিত হলো সে এখন কোথায়? সেও কোথায় হারিয়ে গেছে? আমি ভালোবেসেছি তাকে, খুব চেয়েছি তাকে। তাকে কেউ বলো না আমার কি হয়েছে। তাকে কেউ বলো না। সে হাতে পারবে না। কিছুক্ষণ থেমে আবারও বলল, আমার সব সুখ তুমি নিয়ে ভালো থেকো। তোমার সব কষ্ট আমি নিব। শুধু তুমি ভালো থাকো। শুধু তুমি ভালো থাকো আমার ফায়ারফ্লাই। একটা দীর্ঘশ্বাস ফেলে আশের থেকে মুখ ফিরিয়ে নিজের কাজে মনোযোগ দিল ঋষভ। হিয়ার 9 বছর থেকে আশ ওর প্রতি দুর্বল। সেই দুর্বলতা এক সময় তীব্র ভালোবাসা পরিণত হয়, যার পরিণাম যে কি হবে ও জানে না। শুধু এতটুকু জানে ঋদ্ধ বা রীতি এরা যদি কখনো আশের সামনে পড়ে তাহলে জান নিয়ে ফিরতে পারবে কিনা সন্দেহ। আশ হিয়াকে ভুলে থাকার প্রয়াস করেছিল কারণ ছিল হিয়ার খুশি। সেই হিয়ার এই কষ্ট আশ ঠিকই মনে রাখবে। রাতের 12টা রিংভি ওর ঘুমে আছে। আচমকা ওর ঘুম ভাঙল দরজা নক করায়। ও ঘুম মাখা চোখে উঠে দরজা খুলে দেখল কেউ নেই। আবির লক করে ঘুমাতে আসলে আবারও কেউ নক করল। মেজাজ খারাপ হলো রিনভির। এত রাতে কি লুকোচুরি খেলার সময়? বাইরে বেরিয়ে দেখল কেউ নেই। রাগে ঋষভের রুমে গেল, দেখল ও রুমে নেই। এবার ও স্পষ্ট ফিসফিস শুনতে পেল। চুপি চুপি ফিসফিস আওয়াজের পিছু নিল। উদ্দেশ্য ধরতে পারলে মেইন পয়েন্টে লাথি মারবে, এত রাতে ফাজলামি। ছাদের দিকে গেল রিনভি। চারপাশে অন্ধকার। এবার খানিকটা ভয় লাগলো ওর। এত রাতে এই ছাদে কে আসবে? ও ফিরে যেতেই আচমকা ওর মুখ চেপে ধরল কেউ একজন। রিংভি আওয়াজ করার আগেই লাইট জ্বলে উঠল। সবাই একসাথে চেঁচিয়ে বলল হ্যাপি বার্থডে রিননন। সাথে সাথে ঋষভ ওর মুখ ছেড়ে দিয়ে জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে মাই লিটল সিস্টার। খুশিতে রিংভির চোখ চিকচিক করে উঠল। এক এক করে সবাই ওকে জড়িয়ে ধরে বলল হ্যাপি বার্থডে। রিকা এসে মেয়েকে নিয়ে গেলেন কেক কাটতে। চারপাশে ফেরি লাইট দিয়ে সাজিয়েছে। একটা নীল কেক এনেছে। রিনভি কেক কেটে এক এক করে সবাইকে খাওয়ালো। রুয়াস একটা ডায়মন্ড পেন্ডেন্ট নেকলেস পরিয়ে দিল রিনভিকে। ওর এই নেকলেসটা খুব পছন্দ হয়েছে। রিনভি খুশিতে রুয়াসকে জড়িয়ে ধরল। রুয়াস রিনভিকে জড়িয়ে ধরে বলল, শুভ জন্মদিন মাই জেন্টলম্যান। আমার হওয়ার এক ধাপ এগিয়ে গেছো তুমি। কংগ্রাস। ফিসফিস করে বলল রিনভির কানে। রিনভি অনেকটা লজ্জা পেল যেটা ঋষভের চোখে বাঁধল। চোখ মুখ কুচকে ঠোঁট চেপে ধরল। আশ সেটা খেয়াল করে ওর কাছে এগিয়ে গিয়ে বলল, স্টপ ইয়ার। এভাবে তাকাস না। তাকাবো না। কি এমন বলছে যে রিন এত লজ্জা পাচ্ছে? হুম। ঋষভ ওদের দিকে তাকিয়ে বলল। আশ শক্ত করে ঋষভের কাঁধ চেপে বলল, ওয়েট, আমি নাচকে কল দিয়ে জিজ্ঞেস করছি। তোর কিছু কথায় ও কেন লজ্জা পায়? কি বলিস? সাথে সাথেই চোখ ঘুরিয়ে ঋষভ আশের দিকে তাকালো। চোখ ছোট ছোট করে বলল, ভালো হচ্ছে না কিন্তু। আশ মুচকি হেসে আশ বলল, তাহলে ওদের পার্সোনাল মোমেন্টে তুই ঢুকিস না। সবার প্রাইভেসি আছে। ও আমার বোন হয়। চোখ ছোট ছোট করে বলল ঋষভ। আশ বাঁকা হেসে পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল দিতে দিতে বলল, ওয়েট, আমি নাজের মাকে কল দিচ্ছি। সাথে সাথে ঋষভ ছুটে ফোন কেড়ে নিল ওর। আশ হেসে ফেলল ওর কাণ্ডে। ছাদে বসে আছে হিয়ারা। বড়রা সবাই নিচে চলে গেছে। ওরা সবাই আজকে সানরাইজ দেখবে। সবাই গোল হয়ে বসে আছে। রুয়াস নিচে থেকে গিটার আর একটা কাচের বোতল আনল। ও বসল রিনভির গা ঘেঁষে। সাথে সাথে শুরু হলো হুইচই, ট্রুথ নাকি ডেয়ার খেলবে সেটা নিয়ে। শেষমেশ সিদ্ধান্ত হলো আজ সব ডেয়ার হবে। আশ বাদে সবাই রাজি হলো। ও কোনো গেম খেলবে না। হিয়া বলল, কি প্রবলেম অ্যাশ? এত কুমিরের মতো শক্তি নিয়ে ভয় পাও?
আশ তীক্ষ্ণ চোখে তাকালো হিয়ার দিকে। রিংভি বলল, প্লিজ ব্রাদার, না করো না, আমি বলছি। আশ এবার আর কিছু বলল না। হিয়া মিটি মিটি হাসছে। আশ যে কেন বসেছে ও জানে। ওর কথাগুলো জায়গায় লেগেছে। বোতল ঘোরানো শুরু হলো। প্রথমবারেই আশের কাছে গেল। হিয়া হুইচই ফেলে বলল ও ডিয়ার দেবে। তুমি একটা গান করো অ্যাশ। ঋষভ রুয়াস দুজনেই বোতল রেডি করলো আবার ঘোরানোর জন্য। আশ কোনোভাবেই গান গাইবে না ওরা জানে। হঠাৎ ওদের অবাক করে দিয়ে আশ পাশ থেকে গিটার তুলে নিল। টুংটাং আওয়াজের সুর তুলল। নিজের গম্ভীর ভারী কণ্ঠে গাওয়া শুরু করল। ফারিফলি, আই ফেল ইন লাভ নেক্সট টু ইউ, বার্নিং ফায়ার্স ইন দিস রুম, ইট জাস্ট ফিটস লাইট অ্যান্ড স্মুথ, লাইক মাই ফিট ইন মাই শুস। ঋষভ রুয়াস অবাক হয়ে আশের গান শুনতে লাগলো। কত বছর, 6.5 বছর পর আশ গান গাইছে। একসময় আশ খুব ভালো গান গাইত, কিন্তু সময়ের সাথে সাথে ছেড়ে দিল। হাজার বলার পরেও কখনো ও গান গায়নি। কারণটা রুয়াসের অজানা, কিন্তু ঋষভ ঠিকই জানে। ও হেসে আশের গান শুনতে লাগলো। আর রুয়াস ফোন বের করে ভিডিও করল। ওপরে ওর মম ড্যাডকে সেন্ড করবে। তারা খুব খুশি হবে। লিটল ওয়ান, লিভ উইথ মি, শো ইউর হার্ট টু মাই স্লিভ, ওয়েল স্টে কুইয়েট আন্ডারনেথ শুটিং স্টার্স, ইফ ইট হেল্পস ইউ স্লিভ, অ্যান্ড হোল্ড মি টাইট, ডোন্ট লেট মি ব্রেথি, ফিলিং লাইক ইউ ওয়ান্ট বিলিভ, দ্যাটস এ ফারিফলি লুজ টনাইট। হিয়ার মনে হলো এই গানটাও কাউকে ডেডিকেট করছে। কিন্তু কাকে? বেটার ক্যাচ ইট বিফোর ইট বার্নস দিস প্লেস ডাউন, অ্যান্ড আই লিভ ইফ আই ডোন্ট ফিল সো রাইট, বাট দি ওয়ার্ল্ড লুকস বেটার থ্রু ইউর আইস। গান থামার সাথে সাথে সবাই হাততালি দিল। খুব সুন্দর গান ছিল। হিয়া না পেরে বলেই দিল, তুমি গানটা কি কাউকে ডেডিকেটে করছিলে? হুম। আশের ছোট্ট বলা কথায় সাথে সাথে অহহ জাতীয় আওয়াজ করল রুয়াস রিনভিরা। হিয়া বলল, কে সে? আমরা চিনি। নাম বলো অ্যাশ। আশ আর কিছু বলল না। হিয়া বারবার জিজ্ঞাসা করছে, যেন নাম না শুনলে হবে না। বাধ্য হয়ে আশ বলল, ফায়ারফ্লাই। হোয়াট? ভূমি একটি ফায়ারফ্লাইকে ডেডিকেটে করেছ? আশ আর কিছু বলল না। হিয়ার মাথায় হাত দিল। এই ছেলে কিনা একটা জোনাকি পোকাকে ডেডিকেটে করেছে। ও আর সময় নষ্ট করল না। বোতল ঘোরাতে লাগলো। হিয়া এতটাই বোতল ঘোরানোয় মগ্ন থাকলো যে কেউ ওর দিকে তাকিয়ে আছে সেটা খেয়াল করল না। আশ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো হিয়ার দিকে। তাকিয়ে এমনভাবে বলল যেটা ও ছাড়া কেউ শুনতে পাবে না। ও বলল, ইউ আর মাই ফারিফ্রি, ইন দি সিলেন্স অফ দি নাইট, ইউর গ্লো শোস মি দি ওয়ে, টার্নিং মাই ডার্কনেস ইন্টু লাইট। চলবে।